আর এসওপি এলওআর যে ব্যাপারটা মাঝখানে একটা জিনিসটা গ্যাপ গেছে যে হচ্ছে এসওপি এলওআর। তো এসওপি লেখাটা আসলে একটু টাইমের ব্যাপার আসলে। এই জিনিসটা আসলে যে আমি একদিন 2 দিন পুরো দমে টাইম দিলাম, 3 দিনে 1 সপ্তাহ লিখে বলবো এরকম না ব্যাপারটা আসলে। আমার কাছে যেটা মনে হয়েছে যে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, যে 1 ঘন্টা লিখলাম একদিন, 2 ঘন্টা লিখলাম 2 বছর, মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করানোর পরে আমার 1 সপ্তাহ পরে মনে হলো না আমি এটা নেওয়া হচ্ছে ওইটা চেঞ্জ করবো, যে এইখানে এইভাবে লেখা যায় না, আমার একটু ভালোভাবে ওই জিনিসটাতে ফোকাস দেওয়া লাগে। কিংবা আমি হচ্ছে যে সাবজেক্টটাতে হচ্ছে অ্যাপ্লাই করতেছি ওই সাবজেক্টের সাথে যাচ্ছে না আমার, আমি যে জিনিসটা হচ্ছে আমার দেখাচ্ছে যে আমি কেন পড়তে যাবো ওই সাথে, কেন ওই সাবজেক্টটা চুজ করবো, আমার প্রিভিয়াস কাজগুলো কিন্তু হচ্ছে এগুলা ম্যাচ করতেছে না। তো ওইরকম একটা জিনিস হচ্ছে কাজ করতে যে হচ্ছে আচ্ছা 1 সপ্তাহ পর দেখা যেত আবার একটু চেঞ্জ করলাম, আবার 1 সপ্তাহ পর আর একটু চেঞ্জ করলাম। তো দেখা যেত যে ওই চেঞ্জ করতে করতে দেখা যেত যে হচ্ছে লাস্ট যে এসওপি ছিল আর ফার্স্ট যে এসওপি ছিল ওইটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো এসওপি ক্ষেত্রে হচ্ছে একটু টাইম নিয়ে কাজ করতে হয়, যে আমার হচ্ছে ইউনিভার্সিটি ডেডলাইন, আমি হচ্ছে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই 2 দিন আগে থেকে হচ্ছে এসওপি লেখা শুরু করবো। এই চিন্তাটা না করাই বেটার আমার কাছে মনে হয় আর কি, যে একটু আগে থেকে একটু একটু করে লেখা শুরু করা উচিত। এসওপি এটা ভেরি ভেরি ক্রুশাল, স্টেটমেন্টস অফ পারপাস। এটা সাধারণত মানুষ তো চাইলে 2 মিনিটেও লিখতে পারে চ্যাট জিপিটি ইউজ করে, বাট উইচ ইজ নট রেকমেন্ডেড। নিজে নিজে লেখা উচিত, নিজের সাথে রিলেট করা উচিত, ইউনিক হওয়া জরুরি। হ্যাঁ, এটা হচ্ছে যে মোটামুটি আমার মনে 2 মাসের একটা টাইম দেওয়া উচিত। হ্যাঁ, এবং যত বেশি সংখ্যক মানুষকে উচিত যে রিভিউয়ারদের দিয়ে রিভিউ করানো উচিত। মোটা দাগে বলতে বলে 1000 ওয়ার্ড হয়, বাট এটা ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি 500 চাইতে পারে, বা অনেক ইউনিভার্সিটি বলে যে উইদিন 2 পেজ। তারপর নট জেনেরিক, এটা তো অবশ্যই, যেটা কানেক্ট করতে হবে পার্সোনাল কোন ইভেন্ট, কোন জিনিসটার জন্য আমি মোটিভেটেড ওই জিনিস ওখানে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য, কোন নিজের কোনো অকারেন্স। আর আমার মনে হয় যে এসওপি তে চাইল্ডহুড স্টোরিজ বা এগুলো লেখা উচিত না। রিসেন্ট ঘটনা, রিসেন্ট আন্ডারগ্রেডের ঘটনা থেকে কিছু জিনিস যদি থাকে যেটা রিলেটেবল, ওইটা দিয়ে হচ্ছে যে বলা উচিত যে আমার এই জিনিসটা থেকে আমি ইন্টারেস্ট হয়েছে। যেমন আমার একটা ছিল টিআইসিআই, টিআইসিআই এর কথা বলতে পারি। আমার যে আরএ ছিলাম আমি থিসিসের সময়, একজন স্যারের প্রজেক্ট করেছে, ওই জিনিসগুলো আমি রিলেট করে বলেছিলাম আমার এই কারণে আমি ইন্টারেস্টেড কেমিক্যালে পিএইচডি করার জন্য। তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের দ্বারা তারা তাদের নিজেদের সাথে রিলেট করতে পারে। কাস্টমাইজ ফর ইচ প্রোগ্রাম। যদি কেউ কেমিক্যালের ম্যাটেরিয়াল সায়েন্স পার্টে অ্যাপ্লাই করতে চায়, অথবা কেউ যদি ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চায়, অথবা কেউ মেকানিক্যালে অ্যাপ্লাই করতে চায় বাট ইন্টারেস্ট হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স। সো ডিফারেন্ট ইউনিভার্সিটির জন্য এসওপিটা ডিফারেন্ট একটা স্ট্রাকচার বা ডিফারেন্ট এসওপি করা উচিত। একটা এসওপি পার্টে হয় কি বলা লাগে যে কেন আমি ইউনিভার্সিটি চুজ করলাম, আমি এই পিএইচডি ডিগ্রিটাতে কি করব, আমার লং টার্ম গোল, শর্ট টার্ম গোল, এগুলো এক্সপ্লেইন করা করা লাগে। তো এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা হওয়া বাঞ্ছনীয়। সো ডান পাশে আচ্ছা আরেকটু জিনিস, যে এই এসওপিটা বিভিন্ন রিভিউয়ার দিয়ে রিভিউ করতে হবে। যেমন নিউটন দাদা দাদা উনি রিভিউ করেন। তারপর নেক্সট পিইউএসসি তে অনেক মানুষ আছে যারা রিভিউ করে থাকেন। ওখানে দেখবেন যে অনেকে পোস্ট দিয়ে থাকেন যে কারো যদি এসওপি থাকে আমি উইলিংলি আমি রিভিউ করে দেব। সো আপনি পোলাইটলি ওকে নক করতে পারেন। সাবাস ফাঁকিবাজ হচ্ছে একটা পেজ আছে, ওদেরও মাধ্যমে আমি করেছিলাম। এছাড়াও যে আপনাদের সিনিয়র ভাই আছেন, গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, তাদেরকে দিয়ে রিভিউ করালে ভালো হবে, কারণ তারা জানে যে আসলে ল্যাকিংটা কোথায়। যত বেশি মানুষকে দিয়ে রিভিউ করানো হবে তত হচ্ছে যে ওয়েল সর্টেড হবে। এবং এসওপি হচ্ছে যে অনেক ক্রুশাল একটা পার্ট, এটা তো আমি আগেই বলেছি। এটা মানুষ মনে করে জাস্ট 1000 ওয়ার্ডের একটা এসে এটা দিয়ে দেবো, বাট আসলে জিনিসটা এমন না, এটা ইম্পর্টেন্স দেওয়া উচিত। আর ডান পাশে একটা তো ওভারভিউ আমি দেখাচ্ছি যে ইন্ট্রোডাক্টরি লাইন, একটা এসওপি কিভাবে লিখতে হবে, 2-3 প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারে। আর ওয়াই দিস প্রোগ্রাম, এই প্রোগ্রাম কেন চুজ করেছে সেটা বলতে পারে, বা কোনো রিসার্চ কোশ্চেন থাকলে সেটা করতে পারে যে আমার এই ইন্টারেস্ট, এই প্রবলেমটা আমি এভাবে সলভ করতে চাই, বা নিজের কোনো কিউরিওসিটি থাকলে কোশ্চেন আকারে করা যেতে পারে। আবার অনেক ফরম্যাট আছে, এটা যে ফরম্যাট এমন না, দাদার গ্রুপে অনেক ফরম্যাট আছে, নেক্সট পিওএসসি তে ফরম্যাট আছে, অনেক ফরম্যাট দেখে একটা ফরম্যাট ফলো করলেই হয় মোটামুটি। আর রিভিউয়ার করার সময় রিভিউয়াররা তো বলবেই যে কোন জায়গায় সমস্যা। আচ্ছা, ওয়াই আই এম কোয়ালিফাইড, নিজের কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেগুলো নিয়ে বলা উচিত। হ্যাঁ, ক্লোজিং ফ্রেম ন্যারেটিভ, সবার লাস্টে হচ্ছে যে
কি করব, যে আমার পিএইচডি ডিগ্রিটা দিয়ে কি করব, আমি কি দেশে এসে টিচার হব নাকি একাডেমিতে জয়েন করব নাকি কোনো ইন্ডাস্ট্রি মুখী, আমার চিন্তা ভাবনা। ওরা চায় এমন একজনকে একটা ডিগ্রি অফার করতে যার ভিশন আছে, বড় ভিশন আছে, মোটামুটি কিছু একটা করতে চায়। তো এমন মানুষকে তারা অফার করতে চাইবে। আচ্ছা, কোনো স্টেটমেন্ট অফ পারপাস লাগে কি, বা ওইটার গুরুত্বটা কিরকম? এটার আসলে অনেক বেশি গুরুত্ব। স্টেটমেন্ট অফ পারপাস ওরা এখানে যেটাকে মোটিভেশন লেটার বলে, তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্ট বলা যায়। কারণ রেজাল্ট অনেকেরই থাকে, তারপর সার্টিফিকেট অনেকেরই থাকে, কিন্তু কেন আমি এই প্রোগ্রামে আসতে চাচ্ছি এটা অনেক বড়। কারণ যখন আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, আমাকে আমার প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাতে আমার মোটিভেশন লেটার ছিল। উনি এটা দেখে বলেছেন যে না, তোমার মোটিভেশন লেটার পড়ে আমার ভালো লেগেছে, যে তোমার এটা একটু অন্যরকম হয়েছে, তো এরকম। তো এটা দিয়ে আসলে আপনাকে মোটিভেশন স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশন লেটার, এই দুইটা দিয়ে আসলে আপনার প্রোফাইলটা অন্যজনের থেকে আলাদা হবে। গতানুগতিক লেখা যদি আপনি মোটিভেশন লেটারে লেখেন, এটা ওনারা আসলে দেখবেই না, কারণ ওনারা প্রতিদিনই মোটিভেশন লেটার পড়ে, ওনারা জানে কে কি লিখবে। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, আপনি কেন এখানে পড়তে আসতে চাচ্ছেন, রিজনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কি জানতে পারি তুই কি রিজন বলছিলি? রিজন আসলে এটা একটু পার্সোনাল, যাই হোক, কিন্তু আমি একটা অ্যাডভাইস দেব মোটিভেশন লেটার সম্পর্কে। অনেকে বলে যে মোটিভেশন লেটার মানে পড়তে হবে অন্যজনেরটা, এটা করতে হবে, ওইটা পড়তে হবে। বিষয়টা আসলে এমন না। আপনি যদি অন্য কারো মোটিভেশন লেটার পড়েন, আপনার মধ্যে একটা বায়াসনেস আসতে পারে যে আচ্ছা, ও ওই মোটিভেশন লেটারে এই পয়েন্টটা লিখেছে, আমিও লিখি, এরকম একটা বিষয়। তো আমি আমার মোটিভেশন লেটারে একটা আমার লাইফের ইনসিডেন্ট লিখেছিলাম। তারপর ওই লাইফের, যেহেতু আমি আপনি জানেন হয়তো, আমি টাঙ্গুয়ার হাওরে আটকা পড়েছিলাম, তো ওইটার সাথে কানেক্ট করে আমি কিছু আমার রিয়েলাইজেশন আমি লিখেছিলাম। তো এটা একটু অন্যরকম ছিল। আর হচ্ছে মেইন যেটা বিষয়, আমি এখন পর্যন্ত মেবি 2টা মোটিভেশন লেটার আমার লাইফে পড়েছি, তাও এটা আমার সাবজেক্ট রিলেটেড না, কম্পিউটার সায়েন্স রিলেটেড মনে হয়েছিল। কারণ আমি পড়িনি, কারণ আমার মনে হয়েছে আমি যদি অন্য কারো মোটিভেশন লেটারটা পড়ি তাহলে আমি বায়াস হয়ে যাব। আমার তখন মাথায় ওইটা আসবে যে আচ্ছা, ওই মোটিভেশন লেটারটা লিখেছে, আমি এই পয়েন্টটা আমার ভালো লেগেছে, আমি এই পয়েন্ট অ্যাড করতে পারি। সেটা আমি করিনি। সেই জায়গায় আমি আসলে আমার মোটিভেশন লেটারটা বলা যায় প্রথম 2টা প্যারা আমি মনে হয় 7 নাকি 8 দিনে লিখলাম। আর বাকিটুকু আমি মনে হয় আরো 5-6 দিন লাগছে। মানে আমি অ্যাকচুয়ালি 2 সপ্তাহ লাগায় একটা ছোট্ট 1 পেজের একটা মোটিভেশন লেটার লিখেছিলাম। এমনি কত ওয়ার্ডের মধ্যে মোটিভেশন লেটারটা লিখতে হয়? এইটার আসলে কোনো রকম রিকোয়ারমেন্ট নাই, কিন্তু 1 থেকে 1.5 পেজের মধ্যে মোটিভেশন লেটারটা শেষ করা ভালো। কারণ এর চেয়ে বেশি বড় হলে ওনারা আসলে পড়বে না, এত বড় জিনিস ওনারা পড়বে না। তো ছোট ছোট করে ধাপে ধাপে লেখাটা ভালো। প্রথম ফার্স্ট প্যারাটা অবশ্যই আপনার ইন্ট্রোডাকশন, লাস্ট প্যারাটাতে হচ্ছে আপনি আম, কেন আপনি স্টাডিটা মেইনলি আসতে চাচ্ছেন, মানে এটার কি আউটকাম আপনি এক্সপেক্ট করছেন, এই 2টা প্যারা হচ্ছে খুবই মেইন। আর মাঝখানে আপনি মোটিভেশনটা, আপনি কেন এই স্টাডিটা আসতে যাচ্ছেন, কিভাবে আপনি আপনার প্রিভিয়াস স্টাডি অথবা আপনার এক্সপিরিয়েন্সটা এই স্টাডির সাথে রিলেট করতেছেন, প্লাস আপনি ফিউচারে যা চাচ্ছেন, এই সাবজেক্টটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে, প্লাস নিজের কোনো লিমিটেশন থাকলে সেটাও লেখা, সেটাও খুব ভালো। আমি আমার লিমিটেশন সহ লিখেছিলাম যে আমার এই লিমিটেশনস আছে, তো এই পয়েন্টগুলোকে আসলে অ্যাড করা ভালো। আচ্ছা, তোমার স্টেটমেন্ট অফ পারপাসটা তুমি কিভাবে সাজাইছিলে, এটা সম্পর্কে যদি একটু বলতে পারতা। আমি একটা মিথ ভাঙ বলছিলাম। এর মধ্যে একটা মিথ হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, কারণ হচ্ছে আমার এসওপি 4 ঘন্টায় লেখা। তো মানুষ বলে যে এসওপি লেখা শুরু করো, এটা আসলে জেনারিক নিয়ম হচ্ছে এটাই, যে আমরা মনে করি যে আমার অ্যাডমিশন অ্যাপ্লাই করতে হবে 1 মাস পর, আমার এসওপিটা শুরু করি লেখা, বা 2 মাস পর, 1 মাস লাগে এসওপি লিখি। অনেক সময় দেখা গেছে 7 দিন আছে ডেডলাইন, অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে, আমি হাল ছেড়ে দিলাম যে আমার এসওপি হবে না। ওরকম না, লেখা যায়। আমি নিজে এসওপি লিখছিলাম হচ্ছে 2 রাতে, একবার 2 ঘন্টায় লিখছি, লিখে হচ্ছে আমার স্যাররা ছিল, ভাইরা ছিল, তাদেরকে রিভিউ করাইছি, দেন আবার হচ্ছে ওইটা ঠিক করে সাবমিট করছি। তো আমার স্টেটমেন্টটা পারপাস ছিল 1 পাতা, ঠিক আছে। এখানে হচ্ছে 2 পাতাও ছিল না। ফার্স্ট প্যারাটা ছিল এরকম যে আমি হচ্ছে ডিপ লার্নিং এনথুসিয়াস্ট, আমি এই কাজগুলো এক্সপ্লোর করতে চাই।
সেকেন্ড প্যারা রাখছিলাম হচ্ছে আমি আন্ডারগ্রেডের যে রিসার্চ এবং যে কাজগুলো করছি ওটাকে হাইলাইট করছি। মেবি থার্ড এবং ফোর্থ পারায় গিয়ে হচ্ছে ব্যাপারটা র্যাপ আপ করছে আর কি। মাঝখানের পাটা খুব বড় ছিল। তো আমার এক পাতা এসওপি ছিল খুব জেনারিক টাইপের, মানে যেটা বলা যায় এসওপিও না। আমি মূলত ফোকাস করছি স্টেটমেন্ট অফ ইন্টেন্ট, মানে মূলত মানে একদম কাজের উপর ফোকাস করে লেখা আর কি এসওপিটা। এবং এসওপির আমি 2-3টা ভার্সন রাখছিলাম, এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে এসওপি যখন লেখা শুরু করি একটা 2-3 পাতার এসওপি লিখে বসে থাকি, কিন্তু বর্তমান আসলে সময় বদলাইছে। এখন আসলে ম্যাক্সিমাম জায়গাতেই এসওপি না একটা, তারা জানে যে আমরা আসলে মূল কথা আসলে 1 পাতা বা 1.5 পাতা, মূল কথা কোনোদিনও 3 পাতা হয় না। তো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে সুন্দর মতো অনেক আজাইরা লেখা লিখি, অনেকেই লিখি, ঠিক আছে, অ্যাটলিস্ট এই জিনিসটা ঠিক না। তো দেখা গেছে এখন পরে কি ভার্সিটি বলে দেয় যে তুমি স্টেটমেন্ট অফ ইন্টেন্টটা লেখো 600 ওয়ার্ডের মধ্যে, 700 ওয়ার্ডের মধ্যে, 400 ওয়ার্ডের মধ্যে। ইভেন ইউনিভার্সিটি অফ রেজিনাতে ছিল স্টেটমেন্ট অফ পারপাসে কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকে, আমরা যেগুলো আনসার করি একটা প্যারাতে লিখে, যে আমার এখানে আসলে মোটিভেশন কি, আমি আগে কি কি কাজ করছি, এবং হচ্ছে আমার কোন জিনিসটা অ্যাট্রাক্ট করছে এই ভার্সিটি চুজ করার ক্ষেত্রে। তো ওরা হচ্ছে কোশ্চেন আকারে দিয়ে ছোট ছোট বক্স দিয়ে দেয়, এতগুলো ওয়ার্ডের মধ্যে অ্যান্সার লিখতে হবে। এখন হচ্ছে সিস্টেমটা বদলাইছে। তো আমি বলবো যে কেউ যদি এসওপি লিখতে চায় তাহলে ওর 3টা ভার্সন রাখা। একটা হচ্ছে 400-500 ওয়ার্ডের মধ্যে বা 600 ওয়ার্ডের মধ্যে একদম মূল কথা লেখা, একটা রাখতে পারে একদম এক্সটেন্ডেড ভার্সন, আর একটা রাখতে পারে 700 ওয়ার্ড, একটা মিডিয়াম টাইপের, যে এটাতে হচ্ছে মোটামুটি ভালো একটা গঠন। মানে 3টা ভার্সন রাখলে হয় কি মডিফাই কম করতে হয়। দেখা গেছে এই ভার্সিটি চাচ্ছে 400 ওয়ার্ডের রেসিপি, আমি 500 ওয়ার্ডটাকে 400 ওয়ার্ড করে বসাই দিলাম। এটা ইজিয়ার, 2 পাতাকে 500 ওয়ার্ড করা থেকে 500 ওয়ার্ডকে 400 ওয়ার্ড করা ইজিয়ার। তো এরকম দেখা গেছে 2-3টা ভার্সনের নিজের একটা রেসিপি থাকলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি। একটা বিরাট বড় কমেন্ট আছে। আসলে অনেক বড় একটা কমেন্ট। ভাই এগুলো বাদ দিয়ে কি আর কিছু অ্যাড করবেন এসওপিতে? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু পারসু হায়ার স্টাডি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যাট দ্য পার্টিকুলার ইউনিভার্সিটি। আচ্ছা, ওকে, এগুলো ভাই এগুলো বাদে কি আর কিছু না, এগুলো বাদে কিছু অ্যাড করার তো কিছু নাই। কারণ হচ্ছে আর কি অ্যাড করবো আমার মনে হয় না। এসওপি স্যাম্পল পড়লে মোটামুটি বোঝা যাওয়া উচিত যে আসলে কি হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা গুগল করি কম, ঠিক আছে, হয়তো আমাকে জিজ্ঞাসা করি বসে ভাই এটা করতে চাই কি হবে, আমি জানি যে গুগল স্পষ্ট আছে, মানে জাস্ট ও 0.1 সেকেন্ড দূরে টাইপ করার জন্য, কিন্তু হচ্ছে মানে স্পুন ফিডিং আমাদের খুব বাজে একটা অভ্যাস। হ্যাঁ, গুগলে অনেক তথ্য পাওয়া যায়, আমার সময় আমি গুগলে অনেক তথ্য পাইছি। হ্যাঁ, মানে আর এসওপি ক্ষেত্রে এসওপি যে এই কোশ্চেনের বাইরে যদি থাকে, মানে এসওপি মেবি হচ্ছে তমা আহমেদ থেকে একটা আপু আছে, আমি ওনার ভিডিও দেখছিলাম, উনি আসলে খুব মানে ভেঙে ভেঙে ডিসক্রাইব করছিল যে এসওপির কয়টা ভাগে কি কি থাকে। তো আমি হচ্ছে ওই ভিডিওটা দেখছিলাম, 2-3টা বড় বড় রেসিপি জোগাড় করছি, একটা গো থ্রু দিচ্ছি, দেন হচ্ছে নিজের মতো লেখা শুরু করছি, হয়ে গেছে। তো এটার প্রতি এত টেনশনের কিছু নাই। আচ্ছা, আর আমাদের কমেন্টে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে দর্শকদের থেকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। টু বি অনেস্ট, এসওপির যে বিষয় সেটা নিয়ে কথা বললে মোটামুটি আরো এক সেশন কথা বলা সম্ভব, টু বি অনেস্ট। সো এসওপি নিয়ে আসলে ডিটেইল গাইডলাইন দেয়া টাফ। আমাদের এই পুরো সেশনেরই যে টপিক গুলা আছে বা কথা বলতেছি, এই এক একটা নিয়েই আসলে অনেক ইন ডিটেলস কথা বলা পসিবল। যেমন আমি ইন্টারভিউ নিয়ে যখন কথা বলতেছিলাম বা ফান্ডিং প্রসেস নিয়ে, তো আমাদের এখানে যেহেতু সব বেসিক বা থিম গুলো উঠে আসতেছে, আমি এসওপির থিম জাস্ট তুলে ধরার ট্রাই করব। কারণ এসওপি নিয়ে কথা বললে অনেক কিছু বলা পসিবল এবং মোটামুটি 1 ঘন্টায় মানুষকে বোঝানো সম্ভব বা এক্সপ্লেন করা পসিবল আর কি। যাই হোক, তো এসওপির ক্ষেত্রে মানে মেইনলি কয়েকটা পয়েন্ট মাথায় রেখে এসওপিটা আমি সাজাইলেই ভালো। প্রথম কথা হচ্ছে যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি ওই ইউনিভার্সিটিতে এসওপির জন্য স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, মানে আইদার ওয়ার্ড লিমিট অথবা হচ্ছে আমার মানে এই প্রোগ্রামে কেন যাইতে চাই বা এই টাইপের কোনো স্পেসিফিক জিনিস ওরা চাইছে কিনা। যদি ওইটা চায় সেটা মাথায় নিয়ে অবশ্যই লিখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এসওপি লিখতে গেলে আমাকে যেটা করতে হবে যে আমার ফোকাস রাখতে হবে, আমি খুব প্রিসাইজ থাকবো, খুব বেশি ইলাবোরেটিভ না হব আর কি, ঠিক আছে। আবার প্রিসাইজ হইতে যায় আমি যাতে মেইন পয়েন্ট মিস না করি। আমি হচ্ছে প্রথমেই এসওপিটা শুরু করব যে আমি কে এবং আমি কি করতে চাই, এই টাইপের কিছু জিনিস দিয়ে। অনেকেই বলে যে স্টোরি দিয়ে শুরু করা, বিষয়টা হচ্ছে নিজের মতো করে যেভাবেই শুরু করতে চাই আমি করতে পারবো, বাট
আমি যাই লিখি না কেন এসওপিতে, প্রথম প্যারাতে আমার ট্রাই করা উচিত যে আমি কে এবং আমার গোলটা কি সেটা প্রিসাইজলি লিখা। পরবর্তীতে হয়তো বা আমি আমার ওই গোলটা কিভাবে মানে ইন্টারেস্ট ড্র করছে সেটার জন্য আরেকটা প্যারা নিয়ে আসতে পারি। এখানে মাথায় রাখতে হবে যে এসওপির যে ফরম্যাটটা এটা ম্যান টু ম্যান ভেরি করে, ঠিক আছে? সো আমি যেভাবে বলতেছি একটার পর আরেকটা সেইভাবে না লিখলেও চলবে, এটা আপনি আপনার মতো সাজাতে পারবেন। বাট অবশ্যই মেইনলি মাথায় রাখা উচিত প্রথম পেরাতে গোল, সেকেন্ড পেরাতে হচ্ছে আইদার আমার গোলের ইন্টারেস্ট কিভাবে আসছে সেটা নিয়ে লেখা, অথবা আমি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেই প্রোগ্রামের জন্য আমার আসলে সোফার কি কি এক্সপিরিয়েন্স ছিল ওইগুলা তুলে ধরা। তো আমি সেকেন্ড পেরাতে আমার এক্সপিরিয়েন্স গুলা হয়তো বললাম, অথবা গোলের ইন্টারেস্ট যেটাই বলি না কেন। থার্ড পেরাতে হয়তো বা আমি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাকে আরেকটু এক্সটেন্ড করলাম। তো মাথায় রাখতে হবে আমি যাই লিখি না কেন, যখন আমি এক্সপিরিয়েন্স প্যারা লিখতেছি অবশ্যই আমি যাতে সেই এক্সপিরিয়েন্সটাকে আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেটার সাথে রিলেট করি। আমি বললাম যে আমি এটা করছি, ফর এক্সাম্পল আমি বললাম যে আমি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, আমি আন্ডারগ্রেডের আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল, একটু বলেই আমি রেখে দিলাম, এটা একটা কথা। আর আরেকটা কথা আমি বললাম যে আমি আহ, আমি একটা প্রোগ্রাম কনভেনর ছিলাম, তো আমি প্রোগ্রাম কনভেনর থাকাকালীন আমি প্রচুর মানুষের সাথে ইন্টারাকশন করছি। সো আই স্ট্রংলি বিলিভ যে এই ইন্টারেকশনটা হচ্ছে এই এমবিএ প্রোগ্রামের আলটিমেট গোলই হচ্ছে এইগুলা। সো আমার স্ট্রংলি মনে হয় যে আমি যখন এমবিএ প্রোগ্রাম শেষ করব আমার অলরেডি যে এক্সপিরিয়েন্স আছে সেটা এনরিচ করতে এমবিএ প্রোগ্রামটা আরেকটু বেটার হেল্প করবে। তো আমি সেকেন্ডটা এরকম বললাম, স্বাভাবিক সেকেন্ডটা একটু বেটার বেটার লুক দেয় বা বুঝায় যে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে কিভাবে ফিউচারের সাথে কানেক্ট করতেছি। তো এটা মাথায় রেখে এসওপিটা লিখা। তারপরে আসা হচ্ছে আমি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেটাই সেটার জন্য আমি কিভাবে ফিট এটা তুলে ধরা, এবং ওই প্রোগ্রামের কি কি জিনিস আমার ভালো লাগতেছে বা আমি আসলে এই প্রোগ্রামে কেন অ্যাপ্লাই করতেছি সেটা তুলে ধরা, এবং ইন জেনারেল শেষ করে নিয়ে আসা। এই হচ্ছে স্ট্রাকচার আর কি। সো এটার ভিতরে আসলে অনেক কিছু লেখা পসিবল, অনেক কিছু লেখা পসিবল না। এটা নিয়ে আমি এত ইলাবোরেটিভ কথা আসলেই বলা এখানে সম্ভব না, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে। সব ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞেস করি একটা সময় যে এসওপি নিয়ে কিছু বলতে, মানে তার এসওপিটা সে কিভাবে লিখছিল বা এসওপি কিভাবে লিখবো, এই কোশ্চেনটার উত্তরটা। এসওপি আসলে আমি কি বলবো, এসওপির ব্যাপারটা তো তুই আমারে অনেক হেল্প করছিস। এসওপিটা আসলে আপনারা এমন ভাবে লিখবেন যেটা যাতে ইউনিক হয়। আমার মনে হয় যে হচ্ছে যাতে গদবাধা এসওপি না লিখে যে আমি ছোট থাকতে কি করছি, ছোট থাকতে আমি জন্ম হয়ে দেখছি কম্পিউটার গেম খেলছি, গেম খেলে মনে হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে, বিষয়টা এমন যাতে না হয়। এতটুকুই আপনাদের কাছে সাজেশন থাকবে। আর আপনারা এসওপি নিয়ে হচ্ছে গবেষণা করবেন। আসলে এসওপি আপনারা নেক্সট টপিক গ্রুপে প্রচুর পরিমাণ এসওপি হচ্ছে স্যাম্পল পাবেন, এবং স্ট্যান্ড আউট কিছু এসওপি আছে তারা গদবাধা না লেখে একটু আলাদা লেখছে, এটা লেখা ট্রাই করবেন। আমি নিউটন যখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করে আমরা একসাথে থাকতাম, তো আমরা এই কাজগুলো করতাম, যে এসওপি পড়তাম যে আসলে দেখি তো এসওপিটা কেমন লেখছে। আমরা এরকম একটা এসওপি দেখছিলাম, উনি হচ্ছে এসওপিটা লেখছে পুরো রিসার্চ পেপারের মতো, যে হচ্ছে মানে রিসার্চ পেপার যেভাবে লিখতে হয় ঠিক এইভাবে। আসলে নিউটন, তোর কি মনে আছে বিষয়টা? হ্যাঁ, আমার মনে আছে, লোকটার নাম ছিল খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, উনি হচ্ছে এসওপিটা লিখছিলেন একদম রিসার্চ পেপারে যেরকম হয় ওরকম লিখছিলেন আর কি, মানে একদম এক্সেপশনাল। এবং উনি অনেক ভালো ইউনিভার্সিটিতে গেছিলেন আর কি, এবং উনার যে হচ্ছে পাবলিকেশন ছিল বিষয়টা এমনও না, উনার মানে প্রজেক্ট ছিল কিন্তু পাবলিকেশন ছিল না। জিআরইউ মনে হয় উনার ছিল না, আমার যতটুকু মনে পড়ে, কিন্তু উনি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে গেছিলেন। আমার মনে নাই, মনে হয় ছিল না জিআরই, আমার মনে নাই। কিন্তু তার ফিলোসফি ছিল একটা রিসার্চ ফিলোসফি, তার এসওপিটাতে যেভাবে লিখছে রিসার্চ ফিলোসফিটা, হ্যাঁ সে কি করতে চায় আসলে, আমি এটা করতে চাই, আমার এটা ইচ্ছা, আমার এটা প্ল্যান। সে আসলে তার ভীষণ ক্লিয়ার, সে কি করছে এই বিষয়ে সে ক্লিয়ার, সে এখন কি করবে এই বিষয়ে ক্লিয়ার, সে যে ইউনিভার্সিটি আবেদন করতেছে ওই ইউনিভার্সিটি সম্পর্কে সে ক্লিয়ার, মানে এটা ক্লিয়ার একজন ক্লিয়ার কমিউনিকেশন, সহজ কথা। রাইটিং কমিউনিকেশন খুবই হচ্ছে একটা মানে স্ট্যান্ড আউট এসওপি দেখছিলাম না এই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে ওই এসওপিতে তোর টিচিং ফিলোসফি এই সম্পর্কে লেখা উচিত কিনা বা কিরকম লেখা উচিত, এটা তো তুই বলতে পারবি ভালো আমার থেকে। এটা তো আসলে তুই ভালো বলতে পারবি, তুই বলে দে সবাইকে, প্রশ্ন যখন তুই গুলো তুই বল। না আমি তো বলি সব সময়, তো ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করি এই কোশ্চেন গুলা। আসলে এটা তো তুই হেল্প করছিল আমাকে, এটা আসলে তুই ভালো বলতে পারবি, আসলে মনে নাই আমি কি করছিলাম। হ্যাঁ, তো আমার মনে হয় যে হচ্ছে
আমি কি করতে চাই আসলে, যেটা হচ্ছে আমি টিচিং ফিলোসফিটা কি থাকবে, আমি আসলে কি করতে চাই আমি স্পষ্টভাবে লিখবো। আমি কি করছি, আমি কি করতে পারি, আমার দ্বারা কিভাবে একজন স্টুডেন্ট হচ্ছে হেল্প পাবে, এটা লিখছিলাম আর কি, এটাই লিখছিলাম আর কি সাবলীল ভাষায় যতটুকু আমার মনে পড়ে। আচ্ছা, এখানে আবেদন করতে কোনো স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ রিকমেন্ডেশন এসব কি লাগে? হ্যাঁ, স্টেটমেন্ট অফ পারপাস একটা সাবমিট করতে হয় এই তাদের পোর্টালে, যে আমি কি করেছি, আমার ওই পড়াশোনা করার মোটিভেশনটা কি, আমি কেন পড়তে যেতে চাচ্ছি, ওই ইউনিভার্সিটিতে কেন পারবো স্পেসিফিক্যালি, ওই সব অ্যান্সারগুলো দিতে লাগে। অনেক সময় আইসিসিআর থেকে 3-4টা কোশ্চেন দিয়ে দেয়, যে এই তার এসওপির মধ্যে 3-4টা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই থাকতে হবে, ওগুলো দিয়ে আপনি অ্যান্সার লিখে আপনি এসওপিটা লিখতে পারেন। আমাদের জন্য ফিল আপ করা কোনো বিষয় না। তারপরে যে ব্যাপারটা আসে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি এটা মনে হয় সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর জন্য প্রধান 2টা রিকোয়ারমেন্টের মধ্যে একটা, এটা হচ্ছে একটা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। সো স্টেটমেন্ট অফ পারপাসটাকে আমরা যেভাবে দেখি বা কমিটি যেভাবে দেখে, যে স্টেটমেন্ট অফ পারপাসের মধ্য দিয়ে আমি আসলে কমিটিকে বলতে চাইতেছি যে আমার সেলিং পয়েন্টটা কি। কমিটি আমাকে, একটা অ্যাডমিশন কমিটি আমাকে কি জন্য আসলে একটা ফান্ডিং দিয়ে নিবে, আমার পেছনে তারা ঠিক বাংলাদেশি টাকা হিসাব করলে কোটি টাকার মতো বা তার চেয়ে বেশি খরচ করে এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম যেহেতু ফি স্ট্রাকচার। তো আমি মূলত এইটা একটা অ্যাডমিশন কমিটিকে বলতে হবে, এই মূলত ইনডিরেক্টলি বলবো, আমি বেসিক্যালি এসওপিতে আমার ইন্টারেস্টটা দেখাবো, বাট একটা আমার সেলিং পয়েন্ট বের করতে হবে যে আমি হচ্ছে এই কারণে ঠিক যোগ্য, আমি এই চাই। তারা মূলত দেখতে চায় যে আমাকে নিয়ে একটা ডিগ্রি দিবে, এই ডিগ্রিটার ইম্প্যাক্টটা কি, বা এইটার সাথে আমার কমিটমেন্টটা কি, আমার মোটিভেশনটা কি। তো এই বিষয়টা খুবই স্ট্রংলি দেখাতে হবে। এইটা খুবই দেখা যায় যে ছোট আকারে থাকে, 500-700 ওয়ার্ডের মধ্যে মোস্ট অফ দা টাইম, তার মানে 2 পেজ, ওয়ার্ড ফাইলে 2 পেজ, এই 2 পেজের মধ্যেই অনেকগুলা বিষয় খুব সুন্দর করে তুলতে হবে। যেমন আমি বলি কি কি বিষয় সংক্ষেপে বলে দেই, যে কি কি বিষয়টা ফোকাস করতে হবে। যেমন আমাদের এসওপিতে যেটা প্রথমত করতে হবে, যেমন ফার্স্ট প্যারাগ্রাফে যদি এইভাবে লিখি যে আমি একটা ডিসিপ্লিনে মাস্টার্স বা অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করেছি, ঠিক কেন, হোয়াট মেড মি ইন্টারেস্টেড ইন দিস ডিসিপ্লিন, তো ঠিক কি কারণে আমি এই ট্র্যাকে আসলাম, এই ডিসিপ্লিনে আসলাম। পরের প্যারাগ্রাফে যদি এরকম একটু ন্যারো ডাউন করি যে ঠিক আছে এই ডিসিপ্লিনে আসছি, যেমন ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, পলিটিক্যাল সায়েন্স থেকে, সোশিওলজি থেকে, সো এটা হচ্ছে একটা ব্রডার ডিসিপ্লিন, ঠিক আছে, এইটাতে অনেকগুলো এরিয়া আছে, সাব এরিয়া আছে। সো পরের এতে যদি আমি দেখাই যে আমার সাব এরিয়াটা কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যালাইনমেন্ট। থার্ড ইয়েতে যেটা করতে হবে, যেমন আমরা পার্সোনালি দেখাতে চেষ্টা করি, যেমন এই ইউনিভার্সিটিতে আমি কেন যেতে চাইতেছি, এই ইউনিভার্সিটির স্পেশালিটিটা কি, কেন অন্য ইউনিভার্সিটিতে না। এটাই ডিরেক্টলি আমি বলতেছি না যে অন্য ইউনিভার্সিটিতে কেন না, কিন্তু লেখার মাধ্যমে বোঝাতে হবে এমন ভাবে যে আমি এই ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি কেন, বা আমেরিকাতে কেন। এবং ফাইনালি এটা আমি বলবো যে এই যে ডিগ্রিটা আমি চাইতেছি, আমার ইন্টেন্ডেড যে ডিগ্রিটা আছে, এটা নিয়ে আমার ফার্দার প্ল্যান কি। তারা দেখতে চায় যে তারা যেহেতু আমার পেছনে টাকা খরচ করবে, টিউশন ফি ওয়েভার দিবে, আমাকে মাসে মাসে লিভিং এক্সপেন্স দিবে, স্টাইপেন্ড যেটা, তো এত কিছু ফ্যাসিলিটিস আমাকে দেওয়ার পরে এই ডিগ্রিটার ইম্প্যাক্ট কি হবে আমার পার্সপেক্টিভ থেকে, আমার জন্য, আমার পার্সোনাল লাইফেও যদি এটা ইম্প্যাক্ট করে, তাহলেও তারা দেখবে এই বিষয়টা। তো এসওপিটা আমি যেটা বলতে চাইতেছি যে এসওপিতে এই বিষয়গুলা কভার করে এসওপিটা খুব সুন্দর করে করতে হবে। আচ্ছা ভাই, নেক্সট কোশ্চেনটা ছিল এরকম যে মানে আপনি কি কিছু স্টেপ শেয়ার করতে পারেন কিনা যে এসওপি কিভাবে সে লিখবে? আমি আমি একটু বলার চেষ্টা করেছিলাম যে এসওপিটা হচ্ছে মূলত একটা সেলিং পয়েন্ট বের করতে হবে, যে ঠিক কি কারণে, কি জন্য, বা কি মোটিভেশন, কি স্পিরিটের জন্য একটা কমিটি আমাকে কনসিডার করবে। ঠিক আছে, আমার হচ্ছে আমি অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি, একটা লিডারশিপ, অনেকগুলো লিডারশিপ প্রোগ্রামে ছিলাম, এইটা সেলিং
পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। তো আমি হচ্ছে এসওপি তে ঠিক বলতে হবে যে আমি যে প্রোগ্রাম, আমি কিছু জিনিস বলবো, যেমন একটা প্রোগ্রামে যেতে চাইতেছি, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে। তো আমার সাবজেক্টের এরপরে আমার হচ্ছে ন্যারো ডাউন করে স্পেসিফিক এরিয়াতে চলে যেতে হবে। তো আমি এটা বলতে হবে যে আমি যে এরিয়াতে যেতে চাইতেছি ঠিক কেন যেতে চাইতেছি, অথবা ব্রডলি আমি কয়েকটা স্টেপ বলছিলাম। যেমন একটা স্টেপ, আমি পার্সোনালি যেমন ইংলিশে হচ্ছে অনার্স মাস্টার্স করেছি, আরো কেউ হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে করেছেন, কেউ সোশিওলজিতে করেছেন। অর্থাৎ প্রথমত আমাকে মনে রাখতে হবে অথবা ডেসক্রাইব করতে হবে যেন কি জন্য, কি উদ্দেশ্যে, অথবা কি মোটিভেশন নিয়ে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম ইংলিশে অথবা পলিটিক্যাল সায়েন্সে অথবা সোশিওলজিতে, এইটাতে আমার মোটিভেশনটা কি ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এগুলার সাব এরিয়াতে চলে যেতে হবে। ইংলিশের মধ্যে অনেকগুলো এরিয়া আছে, পলিটিক্যাল সায়েন্সে আছে। সো আমি স্পেসিফিক্যালি একটা বা দুইটা এরিয়ার কথা বলতে হবে যে এই এরিয়াতে আমি ইন্টারেস্টেড কাজ করতে আমার মাস্টার্স এর জন্য এই ইউনিভার্সিটিতে। তো এখানে ডেসক্রাইব করা ভালো যেমন ঠিক কি জন্য আমি এই এরিয়াতে ইন্টারেস্টেড। এটা হতে পারে আমি দুই একটা এমন কোর্স ওয়ার্ক পেয়েছি আমার আন্ডারগ্রেডে যেগুলো আমাকে খুব বেশি মোটিভেট করেছে যে আমি এই এরিয়াতে আমি কাজ করি। অথবা হতে পারে যেমন আমি দুই একটা কনফারেন্সে গিয়েছি, কনফারেন্স স্পিকার, কিনোট স্পিকার অথবা কিছু সেশন করেছি যেগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করেছে যেমন এই এরিয়াতে কাজ করার জন্য। অথবা আমার পার্সোনাল কোনো অবজারভেশন আছে যার কারণে আমি এই এরিয়াতে মোটিভেটেড। সো এটা আমি বললাম সেকেন্ড জিনিসটা। প্রথমত হচ্ছে ব্রডলি আমি সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্টে কেন ইন্টারেস্টেড বা কেন ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে একটা এরিয়াতে কেন ইন্টারেস্টেড, এই এরিয়াতে আমি কি কাজ করতে চাই এটাও বলা জরুরি। যেমন এই এরিয়াতে আমি ইন্টারেস্টেড, এই এরিয়াতে কি কাজ করতে চাই, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এটা আনসার করা উচিত যেমন হোয়াই ইউএসএ এন্ড হোয়াই পার্টিকুলার ইউনিভার্সিটিস লাইক XYZ ইউনিভার্সিটিস। তো এই উত্তরটা বেটার পাওয়া যায় ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে গেলে, যে ওয়েবসাইটে তাদের কারিকুলাম কি আছে, কোর্স কি আছে, তাদের টিচিং ফিলোসফিটা কি, তারপর ওই ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্টে বা ওই প্রোগ্রামে এমন কোন প্রফেসর আছেন যাদের কাজ আমার খুব বেশি ভালো লেগেছে, ওই কাজগুলা সাথে আমার কোনো ইন্টারেস্ট আছে কিনা বা আমি কোনো অ্যালাইনমেন্ট আছে কিনা কোনো প্রফেসরের কাজের সাথে। আমি এইরকম দুই একজন প্রফেসরের নামটা মেনশন করা যে ওনার কাজ ভালো লেগেছে, ওনার সাথে আমি কাজ করতে চাই যদি সুযোগ হয়, বা ওনার টিচিং এক্সপেরিয়েন্স, রিসার্চ এক্সপেরিয়েন্স আমার জন্য ভালো হবে। এইরকম কিছু জিনিস আরেকটা প্যারাগ্রাফে লেখা, ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই দিস প্রোগ্রাম। আর বাকিগুলো আমি প্রম্পট বললাম, যেমন ওয়েবসাইটে যাওয়া, প্রফেসরদের দুই একজনের নাম মেনশন করা। লাস্টলি আমাকে যেটা দেখাতে হবে, যেমন তারাও এটা দেখতে চায় অ্যাডমিশন কমিটিটা, যেমন একটা ডিগ্রি আমি নেব, এটার ইম্প্যাক্টটা কি, এটা আমার পার্সোনাল লেভেলের ইম্প্যাক্টটা কি, ব্রডার লেভেলের লাইক ইম্প্যাক্টটা কি, সোসাইটি লেভেলের ইম্প্যাক্টটা কি। সো পার্সোনাল লেভেলের ইম্প্যাক্টটা আমাকে দেখাতে হবে এরকম, যেমন আমার পার্সোনাল কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, প্রফেশনাল কোনো গ্রোথ হচ্ছে কিনা, ইন্টেলেকচুয়াল কোনো গ্রোথ হচ্ছে কিনা, বা ইন্টেলেকচুয়াল, প্রফেশনাল, পার্সোনাল গ্রোথের জন্য এই ডিগ্রিটা কেন জরুরি। আমি এই ডিগ্রি নিয়ে যখন ব্যাক করব তখন হচ্ছে এইটার ইম্প্যাক্টটা কি হবে তখন, অথবা এই ডিগ্রি নিয়ে শেষ করার পরে আমার প্ল্যানটা কি, এই বিষয়গুলো হচ্ছে আরেকটা প্যারাগ্রাফে। আমার মনে হয় সংক্ষেপে এই জিনিসগুলাই হচ্ছে একটা এসওপিতে কভার করা উচিত। আরেকটা কোশ্চেন ছিল এরকম, খুবই কি বিগিনার লেভেলের, সামথিং লাইক উনি স্যার বলে মেনশন করছেন আপনাকে, স্যার হোয়াট ইজ এসওপি, হাউ গেট স্কলারশিপ ফ্রম ইজিলি উইথ ব্যাচেলর অফ সায়েন্স ইন সাইকোলজি। আচ্ছা, সে মনে হয় ব্যাচেলর অফ সায়েন্স ইন সাইকোলজিতে লেখাপড়া করে, এখন কিভাবে স্কলারশিপ পাইতে পারে এটা নিয়ে। আচ্ছা, তো এসওপি আমি বলছিলাম একটা, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। পারপাস মানে উদ্দেশ্য, মানে আমি ঠিক কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। আমি একটু আগে বলার চেষ্টা করেছি এসওপি তে কি কি কম্পোনেন্ট থাকা উচিত,
বা কি কি বিষয়গুলা চিন্তা করা উচিত। সুতরাং আমার মনে হয় এই কম্পোনেন্ট গুলা যদি আপনি মাথায় রেখে আপনার পারপাসটা ডেসক্রাইব করেন 700-750 ওয়ার্ডের মধ্যে, তো অথবা কিছু আপনি যদি কিছু স্যাম্পল তো পাওয়া যায় অনলাইনে, তো কিছু স্যাম্পল পাওয়া যায়, আপনি একটু গুগল করেন এসওপি স্যাম্পল দেখলে কিছু স্যাম্পল পেয়ে যাবেন। আপনি 5টা-10টা যদি এসওপি পড়েন নিশ্চিত একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এসওপির স্টার্টিং নিয়ে মানে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কিরকম কিভাবে শুরু করব, মানে লেখার স্টার্টিং পয়েন্টটা বা স্টার্টিং প্যারাগ্রাফে আমি কি লিখতে পারি, এই বিষয়ে আপনার গাইডলাইন কি থাকবে ক্যান্ডিডেটদের প্রতি? আচ্ছা, এই বিষয়ে হচ্ছে ধরেন আপনি যদি কোনো মানে একটা গল্প আপনাকে লিখতে হবে, এখানে এসওপি হচ্ছে একটা মানে স্টোরি টেলিং এর মতো, যে আপনি কত সুন্দর করে স্টোরি বলে হচ্ছে আপনার গ্র্যাড কমিটিকে হচ্ছে কনভিন্স করছেন। তো স্টার্টিংটা ধরেন যদি এমন হয় যে আমি ছোটবেলায় কম্পিউটার গেম খেলতাম, সেখান থেকে আমার সিএসসি এর প্রতি ইন্টারেস্ট এসেছে, এরকম আকাশ কুসুম যেন না হয়। যেমন আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টে হচ্ছে 2টা বা 3টা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। আমি সেখান থেকে হচ্ছে অ্যালাইন করে আমার এসওপিটা স্টার্ট করেছিলাম, যে আমি যখন আন্ডারগ্র্যাডে ছিলাম আমি এরকম সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। তাদের সেমিনারে অ্যাটেন্ড করে তাদের রিসার্চ দেখে আমার হচ্ছে নিজের মধ্যে এরকম হায়ার স্টাডিজ এর এই স্পৃহা জন্মায়। সেখান থেকে হচ্ছে পরে আস্তে আস্তে রিসার্চ এক্সপিরিয়েন্স, রিসার্চ ইন্টারেস্ট, তারপরে নিজের টিচিং এক্সপিরিয়েন্স, এসব দিয়ে মানে এসওপিটা পরে কনক্লুড করি। স্টার্টিংটা করেছিলাম যে মানে কোনো বাস্তবসম্মত কোনো কথা বলে, যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য। আর ছোটবেলার গল্প হচ্ছে না লেখাটাই বেটার। চাইল্ডহুড স্টোরিটা হচ্ছে বাদ দিতে হবে, কারণ চাইল্ডহুড স্টোরি কোনোভাবেই এখানে হায়ার স্টাডিজে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওই যে বললাম যে আপনি ছোটবেলায় কম্পিউটার গেম খেলতেন তাই বলে যে হচ্ছে সিএসসি তে পড়ছেন, এরকম আকাশ কুসুম আসলে লেখা যাবে না। হ্যাঁ, বিষয়টা এরকমই আসলে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছিলেন, যে যদি একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটা ভালো। তো সেক্ষেত্রে কি আপনি আপনার কি নিজের কোনো টিচিং এক্সপিরিয়েন্স ছিল মানে এর মধ্যে? আমি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আপনার 4 বছর যাবত জড়িত ছিলাম, তো আমি ওইটাই আসলে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে শো করেছিলাম। আচ্ছা, টিচিং এক্সপিরিয়েন্সটা কি আপনি এসওপি তে ইনক্লুড করেছিলেন নাকি অন্য কোনো এক্সট্রা ডকুমেন্টে? না, এটা হচ্ছে ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। যে ভার্সিটি গুলোতে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আলাদা আপলোড করার হচ্ছে সুযোগ ছিল না, সেগুলোতে আমি এসওপি তে ইনক্লুড করেছিলাম। আর যেগুলোতে হচ্ছে ছিল সেগুলোতে আমি হচ্ছে ওই অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিচিং এক্সপিরিয়েন্সে একটা সার্টিফিকেট এনে হচ্ছে আলাদাভাবে আপলোড করেছিলাম। এটা ভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে দেখতে হবে। ওকে, যেসব ইউনিভার্সিটিতে আপনি টিচিং এক্সপিরিয়েন্সের কথাটা এসওপি তে উল্লেখ করেছিলেন, সেটা আপনি কিভাবে উল্লেখ করেছিলেন বা একজন মানুষ কিভাবে উল্লেখ করতে পারে? এসওপিতে আপনার হচ্ছে যখন রিসার্চ ইন্টারেস্ট লেখা শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে ওখানে জাস্ট ছোট্ট করে আমি 2-3 লাইনেই লিখেছিলাম যে আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে। আমি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদেরকে হচ্ছে কেমিস্ট্রি পড়াতাম, ওদেরকে গাইড করতাম, মানে হাবিজাবি যা হচ্ছে 2-3 লাইনে লেখা যায় আর কি। যে ওদেরকে আমি মডেল টেস্ট নিতাম, খাতা দেখতাম, খাতা গ্রেড করতাম, ওদেরকে আমি কেমিস্ট্রির বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে গড়ে দিয়েছিলাম। এই আচ্ছা, ওকে। আমাদের হাতে শাশ্বত সৈকত থেকে একটা কমেন্ট আছে, যেটা হচ্ছে should I elaborate all my research project that I did during my undergrad on my SOP, or is it better to write down the specific project of my undergrad on which I want to work on my PhD? আচ্ছা, যেটা আপনার হচ্ছে প্রফেসরের সাথে অ্যালাইন করে সেটা নিয়ে হচ্ছে এলাবোরেটলি কথা বলা ভালো। বাকিগুলো জাস্ট হচ্ছে মেনশন করা যে আপনার এই ফিল্ডেও দক্ষতা আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, একটা বিষয় যে আমি যখন আবেদন করছি মানে আমার ইউনিভার্সিটিতে বা এই জায়গাটাতে, তখন একটা বিষয় খুব গুরুত্ব ছিল, স্টেটমেন্ট অফ পারপাস বা কাইন্ড অফ লেটার অফ মোটিভেশন বলা যায়। তো এই রকম কোনো লেখার কি কোনো দিতে হয়, সাবমিট করতে হয় যে আমি কেন এই মাস্টার্স করতেছি বা আমি কেন গবেষণা করতে চাই, এই টাইপের, বা এটার গুরুত্ব যদি থাকে তাহলে এটার গুরুত্বটা কিরকম অ্যাডমিশন প্রসেসে?
আহ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন, আপনার সিভি, লেটার অফ পারপাস, এগুলো আসলে ডিফাইন করবে। আপনাকে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে তুলে ধরতে হবে ওদের সামনে, যেন ওরা সিভি পড়ার পরে, স্টেটমেন্ট অফ পারপাস পড়ার পরে বুঝতে পারে যে হ্যাঁ, একে দিয়ে হবে, এই গবেষণা করতে পারবে। হ্যাঁ, এমন কিছু হয় না, আমাদের দেশে কি করি, যার হাতের লেখা সুন্দর আমাদের টিচাররা তাকে সুন্দর মার্কস দিয়ে দেয়। এখানে এমনটা যে আপনার সিভিটা কত বেশি সুন্দর, আপনার সিভিটা কত বেশি গুছানো, আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স কত সুন্দরভাবে তুলে ধরছেন, আপনার স্টেটমেন্ট অফ পারপাস খুবই সুন্দরভাবে দিতে হবে। আমি আমার সিভি রাইটিং এর জন্য আমি প্রায় 1 মাস আমি সময় ব্যয় করেছি, কিভাবে একটা পারফেক্ট সিভি লেখা যায়। আমি অনেক সিভি ঘাটাঘাটি করেছি, আর এর ফলে আমার অনেক সিভি সিভি অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। আর স্টেটমেন্ট অফ পারপাস, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও খুবই সুন্দরভাবে কেয়ারফুলি লিখতে হয়। এগুলো আসলে প্রফেসরদের ইমপ্রেস করে। আর তারা যখন এগুলো করবে, তাদের মাথায় থাকবে যে এই ছেলেটাকে ফান্ডিং কত দিব, এরকম একটা। আপনি নিজেকে যতভাবে আপনার সিভিতে তুলে ধরবেন, স্টেটমেন্ট অফ পারপাসে তুলে ধরবেন, হ্যাঁ, আপনার প্রফেসর কতটা ইমপ্রেস হবে, আপনার ফান্ডিংটাও বাড়িয়ে দেবে। ফান্ডিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে দেখেছি আমার কিছু ক্লাসমেট, কিছু গবেষক, তারা ফান্ডিং খুবই লো ফান্ডিং এ এখানে পড়াশোনা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রফেসরটা খুবই ভালো। এইটাই বি কেয়ারফুল, যে কোরিয়াতে আসার ক্ষেত্রে প্রফেসরটা খুবই ভালোভাবে পছন্দ করতো।